আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। ঘড়ির কাঁটা বলছে দুপুর 1টা। আর এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো তা হলো 14 দিনে পড়ল আরজি করের পড়ুয়াদের আন্দোলনে আংশিক ব্যাহত হাসপাতালের কাজ। রোগীদের অভিযোগ, চিকিৎসা না পেয়ে তাদের ফিরতে হচ্ছে। প্রিন্সিপালের অপসারণ, হোস্টেলের সংস্কার সহ একাধিক দাবিতে অনশন আরজি করের ইন্টার্ন, হাউস স্টাফ ও পিজিটিরা। পুজোর আগে থেকেই চলছে এই অনশন। পোস্টারে 6 লাখ হাসপাতাল চত্বর। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি হাসপাতাল চত্বর থেকে রয়েছে আমার সহকর্মী সুশোভন। কি ছবি এই মুহূর্তে আরজি করের সামনে? দেখো, আরজি করে এমার্জেন্সি বিভাগের সামনে দাঁড়িয়ে রয়েছি। তুমি দেখতেই পাচ্ছ যে লেখা রয়েছে পোস্টারে হাসপাতাল চলছে, কিন্তু কার্যত ছবিটা এখানে দাঁড়িয়ে এইটা নয়। তার কারণ যে সমস্ত রোগীরা আসছেন তারা কিন্তু অনেকেই ফিরে যাচ্ছেন এবং তাদের বারবার বলা হচ্ছে যে ডাক্তাররা নেই, সুতরাং তাদের অন্য হাসপাতালে চলে যাওয়ার জন্য রেফার করে দেওয়া হচ্ছে। স্বভাবতই রোগীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তুমি জানো যে আজকে 14 দিনে পড়লো এই অনশন এবং এখনো পর্যন্ত পড়ুয়ারা তাদের যে বিভিন্ন দাবি রয়েছে সেই দাবিতে তারা অনড়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা রুগীর পরিবার আসছে বা রুগীরা আসছে তাদের ভবিষ্যৎ কি, তারা অন্য হাসপাতাল কেন যাবেন, সেই নিয়ে কিন্তু ক্ষোভ বাড়ছে। এবং ইতিমধ্যেই রুগীর যারা পরিবার তারা প্রশ্ন তুলছেন যে বারবার এসে ফিরে যাওয়া। তুমি আমাদের সঙ্গে থাকো। রুগীর পরিবার, পেশেন্ট পরিবার, তারা কতটা নাজেহাল হচ্ছেন কথা বলেছিলাম তাদের সাথে, শোনাবো সেটা। ওনার হঠাৎ রক্ত বমি হচ্ছে। এখানে চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছে, ওনারা বন্ধ বলছেন, স্ট্রাইক বলছে আজকে 15 দিন ধরে আমাদের এখানে বন্ধ থাকবে। না উনি বলছে আমি পারলে একটা ইঞ্জেকশন দিয়ে কি হবে, উনি না দেখলে কি করব। না দেখছে, ভিতরে একটু একটা দেখছেন। দেখানো ওনার তো বলছে এখানে ভর্তিই নেবো না, ওনার এক্ষুনি ভর্তির দরকার। স্ট্রাইক হচ্ছে জুনিয়র ডাক্তারদের। সিনিয়র ডাক্তার যদি না চাকরিতে লোক নেয় অ্যাডমিট তা হবেই। ডক্টর নেই, কিছুই না, এমনি লিখে অ্যাডমিট লিখে এনি আদার মেডিকেল কলেজ লিখে ছেড়ে দিল, স্যালাইনটা দিল। আমার সঙ্গে সুশোভন রয়েছে এই মুহূর্তে একেবারে আরজি কর থেকে। সুশোভন, আমরা এতক্ষণ ধরে শুনলাম রোগীর আত্মীয়রা তারা কি বলছেন। তারা বলছেন চূড়ান্ত নাজেহাল হতে হচ্ছে। তাহলে যারা অনশন করছেন কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ সেই রোগীদের জন্য কি কি বিশেষ পরিষেবা দিচ্ছে, আদৌ কিছু দিচ্ছে? দেখো, মূলত যারা অনশন করছেন তারা একটি মঞ্চ বানিয়ে সেখানে রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা সেই বিষয়ে বলেনি যে কেন বারবার ফিরে যাচ্ছে, তাহলে তাদের কোথায় ভূমিকা। এবং এখনো পর্যন্ত হাসপাতালের অন্দরের যা খবর বা হাসপাতাল সূত্রে যে খবর পাচ্ছি যে সমস্ত রোগীরা আসছেন সেই সমস্ত রোগীকে পরিষেবা দেওয়ার জন্য যে পর্যাপ্ত চিকিৎসক এবং চিকিৎসকের মূল্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে কোনো হাসপাতালে ইন্টার্ন এবং তার সঙ্গে হাউস স্টাফ এবং পিজিটি, এই তিনজনই কিন্তু ইতিমধ্যে অনশন মঞ্চে। সুতরাং হাসপাতালের যে পরিষেবা ব্যাহত হচ্ছে ঠিক এই জায়গা থেকে যে পর্যাপ্ত চিকিৎসক, যে পরিমাণ রুগীর পরিবার এখানে আসে তাদের কিন্তু পর্যাপ্ত চিকিৎসা দেওয়া সম্ভব নয় যে পরিমাণ চিকিৎসক রয়েছে বর্তমানে। সুতরাং যদি অনশন ওঠে তাহলে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবে। এখন এটাই বড় প্রশ্ন যে অনশন কখন উঠবে এবং তারা কখন সন্তুষ্ট হবে, তারপরে কিন্তু পরিষেবা স্বাভাবিক হবে। সুশোভন, আরজি কর হাসপাতাল কিংবা রাজ্যের যে কোনো হাসপাতালে যারা যায় তাদের মধ্যে বেশি সংখ্যক মানুষ হচ্ছেন আম আদমি, খেটে খাওয়া মানুষ। তাদের ভোগান্তি, যারা অনশন করছে তারা কি বলছে এই নিয়ে? দেখো, এখনো পর্যন্ত তারা এই বিষয়ে কিছু বলেনি। পরবর্তীকালে তাদের বেশ কিছু কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির মাধ্যমে হয়তো তারা এই উত্তর দেবেন। কিন্তু রুগীর পরিবাররা যে হ্যারাসমেন্ট হচ্ছে তা কিন্তু বারবার স্পষ্ট হচ্ছে, যদিও তাদের বক্তব্য আমরা পরবর্তীকালে শুনবো। ইলমাস, ধন্যবাদ তোমায় সুশোভন। আর এবার একটি খুশির খবর, রাজ্যে কমলো করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 443 জন, মৃত্যু 10 জনের। 24 ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত 108 জন, উত্তর 24 পরগনায় 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 91 জন। তবে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী না হলেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী নয়, তবুও চিকিৎসকরা বলছেন সতর্ক থাকুন, এটাই তাদের পরামর্শ। কেন? কারণ এখনো কলকাতার বাজারগুলিতে কার্যত শিকে উঠেছে দূরত্ববিধি। অধিকাংশ লোকের মুখেই নেই মাস্ক। দেখুন লেক মার্কেটে আজ সকালের ছবি, বিক্রেতা ক্রেতা কারো মুখেই মাস্ক নেই প্রায়।
পাশাপাশি মানিকতলা মার্কেট উত্তর কলকাতার, সেখানেও একই ছবি। বিক্রেতা ক্রেতা অসচেতনতার সঙ্গে মুখে মাস্ক না দিয়ে চলছে বিকিকিনি। ব্যস্ত বাজার মানিকতলা মার্কেট। মানুষ কি বলছেন, কেন মাস্ক পরছেন না, কথা বলেছিল আমাদের প্রতিনিধিরা। আম জনতার সাথে যারা মাস্ক পরছেন না তাদের প্রতিক্রিয়া দেখাবো। আপনি মাস্ক পরেননি কেন? একজন হ্যাঁ না আছে আছে পরে নিচ্ছি বাবু। আপনি পরেননি কেন? হ্যাঁ না এমনি ভিতর থেকে বের হয়েছি তো মনে হচ্ছে বাইরে বেরাবো আবার পরে নেব। মাস্ক পরেননি কেন? भूल गया दादा, भूल गया, बाजार करना आया था तब भूल गया। এই তো মাস্ক তো আছেই, আমরা মাস্ক সবসময় করি। আমরা অনেকে পরে না, এখন দেখাই যায় না, তবে তো আমরা একদম মাস্ক পরেননি কেন? সরি স্যার, কেন পরেননি কেন? খুলে গেছিল এটা। মাস্ক পরেননি কেন? পড়ে গেল নোংরাতে, ওর জন্য ফেলে দিয়েছি। এখন কি করবেন? বাড়ি চলে যাচ্ছি। মাস্ক পরেননি কেন? হ্যাঁ, মাস্ক কোথায়? আরে মাস্ক আছে, এই ব্যাগটা নিয়েছে না, এইটাই এই ব্যাগটা নিয়েছে, ভুলে গেছে। একটু পরতে হবে। হ্যাঁ পড়তে হবে, পরে নিচ্ছি। এই শরীরটা একটু অসহ্য লাগছে এখন, এর জন্য ভুলাই রোজই মাস্ক পরাই, ভুলে গেছি। এবারে কি করবেন? না মাস্ক আনতে যাচ্ছি। মাস্ক কেন পরেননি তার অজুহাত একাধিক, আর এই একই ছবি কিন্তু গড়িয়াহাট বাজারে। আর সাত সকালে যখন গড়িয়াহাট বাজারে আমাদের প্রতিনিধিরা যায় তখন সেই একই ছবি ধরা পড়লো নিউজ 18 বাংলার ক্যামেরায়। সেখানকার মানুষ কি বলছেন, কেন পরছেন না মাস্ক, দেখুন। মাস্ক কোথায়? মাছটা কোথায়? বাড়ি ফেলে চলে এসেছি, আজকে বাড়ি ফেলে চলে এসেছি, তা এখন আমি এখানে হপ করে কোথায় পাবো? মাস্ক নামানো ছিল কেন? দোবেটকে যাচ্ছে, কি করবো? তারপরে মাস্ক কোথায়? মাস্ক তো লাগাতে হবে তো নাকি? এবার মাস্ক পরবো, মাস্ক এই পকেটে রয়েছে, আমি পরিনি, এই হাত পা ধুতে গেছিলাম তো। না মাস্ক পরেছিলাম, এই মাত্র খুলেছি। কথা বলার অসুবিধা হচ্ছিল যেন খুলেছে। মাস্ক তো এই তো এমনি কথা বলতে অসুবিধা হয় বলে খুলে রেখেছিলাম। সংক্রমণ বাড়লেও তা মহামারীর চেহারা নেবে না, গতকালই এমন আশা প্রকাশ করেন ফিরাদ হাকিম, দেখুন। আমরা আশা করব যে খুব বেশি কোভিড হবে না, একটু তো হাইক হবে, কিন্তু সেটা মহামারীতে আসবে না বা অ্যাসিমটমেটিক হবে না। আর সন্তানদের সঙ্গে নিয়ে কৈলাসে চলে গেছেন উমা। ফাঁকা মণ্ডপ, প্রতিমা নিরঞ্জনে বিষাদের সুর। তবে মন খারাপের সমর নেই কুমারটুলিতে। তারা ব্যস্ত শিল্প সৃষ্টিতে, কারণ আসছে লক্ষ্মী পুজো, আসছে কালী পুজো, দেখাবো। নিরঞ্জনে ভেসে যায় শিল্প সৃষ্টি। কয়েক মাসের কঠোর পরিশ্রমের পর প্রতিমার নিরঞ্জন। পড়ে থাকে খড় কাঠামো, সর্বত্র মন খারাপের অনুভূতি। উমা বিদায়ের যন্ত্রণা থেকে তাঁরা তো মুক্ত নন, তবু বিষাদের মাঝেই সৃষ্টিতে মগ্ন শিল্পীরা। বিশ্রাম নেই কুমারটুলির। প্রত্যেকটা দুর্গার প্যান্ডেলে প্যান্ডেলে লক্ষ্মী পুজো হয়, এবং লক্ষ্মী পুজো বাড়ির প্রতিমা বেশি, ছোট ছোট লক্ষ্মী। এছাড়াও কালী প্রতিমা পুরো ঘর এবার ভরে গেছে, এতদিন ঘর ফাঁকা হয়ে গেছিল। বাঙালির প্রাণের পুজো শেষ, কিন্তু কুমোরপাড়ায় চলছে প্রতিমা গড়ার কাজ। এখন লক্ষ্মী শ্যামাকে নিয়ে ব্যস্ত শিল্পীরা। যেহেতু মানে সূচনাটা ভালো দিয়ে হয়েছে, গণেশ পুজো দিয়ে সূচনা হলো আমাদের এবছর, কিন্তু শেষটাও ভালোই হবে আশা করি। কালীটাও মোটামুটি ভালোই যাবে, কারণ কালী তো যারা করে তারা তো নেবেই। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে রবিবার থেকে বাড়বে বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। প্রতিমা শিল্পীরা চিন্তিত বৃষ্টির ভাবগতিকে। বড় বড় কিছু কালী আমাদের তৈরি এখনই করতে হয়, কারণ সময়টা অল্প, এই অল্প সময়ের মধ্যে করতে হয়। তবে যা শুনছি যে আর কয়েকদিন বাদে তো বৃষ্টি নামবে, দেখা যাক কি হয়। দুর্গাপুজোর মতো করোনা আবহ কাটিয়ে লক্ষ্মী এবং কালী পুজোর বাজার ভালো কুমোরটুলিতে, তবে বৃষ্টির আশঙ্কা ভাবাচ্ছে কুমোরটুলির শিল্পীদের। ক্যামেরায় লালটুর সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। ওদের ঢাকের বলে কাঁপন ধরে বুকে, ঢাকের তালে কোমর দোলে। পুজো শেষে এবার তাদের বাড়ি ফেরার পালা।
ওরা ঢাক বাজায়। দুহাতে ধরা কাঠির কারিকুরিতে প্রাণ পায় নিষ্প্রাণ ঢাক। ওদের ঢাকই পুজোর 4 দিন অন্য আবহ তৈরি করে। মহালয়ার পরেই ঢাক কাঁধে গ্রাম ছাড়া, তারপর পুজো শেষে বাড়ি ফেরা। কিন্তু অনেকেরই কপাল মন্দ, এখনো বায়নার অপেক্ষায়। অনেকেই ফিরে যাচ্ছেন, অনেকে এখনো পর্যন্ত রয়েছেন বিসর্জনের বায়না পাওয়ার আশায়, কারণ অনেকের ইতিমধ্যেই বায়না হয়েছে, অনেকের হয়নি। সেইখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন বিসর্জনের সময় শেষ মুহূর্তে যদি বায়না পাওয়া যায়। হ্যাঁ, বিসর্জন করে পরশু দিন, এখন রোববার বিসর্জন করার পরে বাড়ি যাবো। কয়েকজনের অবশ্য ভাগ্যদেবী প্রসন্ন, পুজোয় বায়না হয়েছে, যদিও রোজগারপাতি আগের বছরগুলির তুলনায় অনেক কম বলে দাবি। এখন বাজার খুব কম, প্রচুর ঢাকি চলে আসছে, অনেক ঢাকি ফেরত গেছে, তো আমরা কম বাড়ি ফিরে যাবো কেন, কম করেই ভাড়া ধরে কাজ করলাম। তবু ঘরে তো ফিরতেই হবে, ঘরের মানুষ যে ঘরে অপেক্ষা করছে। নতুন জামা, ভালো মন্দ খাওয়ায় যেন উমার কৈলাসে ফেরার উদযাপন। পুজোবাজি যা হয়েছে, পুজোর আগে তো জামা কাপড় কিছু কিনতে পারিনি ওদের জন্য, তাই এখন এই পুজোবাজি যাচ্ছি, রাস্তার থেকে হয়তো বাচ্চাদের দুটো জামা প্যান্ট কিনবো। উমা কৈলাসের পথ ধরলেই ঘরে ফেরার পালা। উৎসব শেষে অন্য উৎসবের অপেক্ষায় বিভিন্ন ঢাকিপাড়া। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা। ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো ভাঙড়ের একটি খবরে, কারণ ভাঙড়ে স্বামীকে খুন করার পর আত্মসমর্পণ করল স্ত্রীর প্রেমিক। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুনের অভিযোগ আগেই গ্রেফতার হন স্ত্রী। ঘুমোর ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সাহায্যের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। নিহতের ভাইকে খুন করিয়েছে বলে দাবি ধৃত শহীদুলের। তবে অভিযুক্ত প্রেমিকের দাবি, তিনি নিহতর ভাই যে খুন করেছে সেই তথ্য তিনি অস্বীকার করছেন। যে যা বলছে, এখন তিনি আসামি প্রশাসনের কাছে, আমাদের কাছেও। এবার সে অনেক কিছু বলতে পারে। আমার কথা হলো পূর্ণাঙ্গ তদন্ত চাই। আমরা প্রশাসনের কাছে বারবার করে এই আবেদনটাই করব, পূর্ণাঙ্গভাবে তদন্ত হোক। যে তদন্তটা হবে প্রশাসনের কাছে, প্রশাসন যেটাই করবে সেটাই আমরা মেনে নেব। প্রশাসনের কাছে আমাদের এই বিশ্বাস আছে। তার অভিযোগ কি ভিত্তিহীন? আমার মনে হয় এই অভিযোগটা সে মিথ্যাভাবে করছে। আর ভাঙড়ের পর এবার চোখ রাখবো সরাসরি মালদায়, কারণ সেখানে পুলিশের ওপর হামলায় ধৃত 5 জন। শনিবার জালনোট পাচারকারীকে ধরতে গিয়ে আক্রান্ত হন কুম্ভীরা ফাঁড়ির ওসি সহ আরো 3 পুলিশ কর্মী। বিস্তারিত জানবো আমার সহকর্মী সেবক দেব শর্মার কাছ থেকে। সেবক, কুম্ভীরা ফাঁড়ির দৌলতপুর, এখানে গতকাল আক্রান্ত হয় কুম্ভীরা ফাঁড়ির পুলিশ। জালনোট পাচারের অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায়। সেই সময় গ্রামবাসীদের একাংশ পুলিশকে ঘিরে ফেলে অভিযুক্তকে ছিনিয়ে নেয়। এরপরেই পুলিশের উপর হামলা হয় বাস লাঠি দিয়ে। এই ঘটনায় পুলিশ অভিযান শুরু করেছিল এবং এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 2 জন মহিলা। কার্যত পুরুষ শূন্য হয়ে রয়েছে গ্রাম এবং অন্তত 36 জনের নামে এই ঘটনায় অভিযোগ এসেছে। ইলমাস, ধন্যবাদ তোমায় সেবক। আর মালদা থেকে যাই শান্তিপুরে, কারণ দুর্গাপুজো শেষ আর ফের ভোটের মুডে লেগেছে শান্তিপুর। আগামী 30শে অক্টোবর শান্তিপুর বিধানসভায় উপনির্বাচন। কড়া নিরাপত্তার মধ্যে উপনির্বাচন সারতে চায় নির্বাচন কমিশন। তাই পুজোর মধ্যেই শান্তিপুরে এসে পৌঁছেছে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই স্থানীয় মিউনিসিপ্যাল স্কুল এবং ওরিয়েন্টাল স্কুলে আশ্রয় নিয়েছে এই বাহিনী। তাদের ক্যাম্প ওখানে হয়েছে। প্রশাসন সূত্রের খবর, এদের মধ্যে এক কোম্পানি সিআরপিএফ রয়েছে, অন্য আরেক কোম্পানি সিআইএসএফ। পুজোর মধ্যেই একদিন রুট মার্চ হয়। গতকালও হয়েছে রুট মার্চ, সেই ছবি আপনারা দেখছেন। আর পাশাপাশি চোখ রাখি গোসাবায়, কারণ গোসাবাতেও আগামী 30শে অক্টোবর বিধানসভার উপনির্বাচন। গোসাবায় 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে।